বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিল্পী কলাকুশলীবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী বাংলাদেশ বেতারের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, আগামীকালই আমাদের বিজয় দিবস। এই মহান বিজয় দিবসের প্রাক্কালে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে দীর্ঘ ২৪ বছর মুক্তি সংগ্রাম করে, আন্দোলন করে এবং যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে, যাদের নেতৃত্বে আমরা যুদ্ধে বিজয় অর্জন করেছিলাম, এবং সকল শহীদদের প্রতি, মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন সেই সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আমার লাখো মা বোনদের প্রতি, যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বঙ্গত্ব বরণ করেছেন বা আজও স্বজন হারাবার বেদনা নিয়ে বেঁচে আছেন, তাদের প্রতি জানাই আমি আমার সহমর্মিতা। বাংলাদেশ বেতার, আমরা যদি ইতিহাস থেকে দেখি যে এর একটা বিরাট ভূমিকা রয়েছে, আর এক সময় এদেশের মানুষের জীবনে বেতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেটা বিভিন্ন খাতেই। যেমন বেতার একদিকে যেমন বিনোদনের খোরাক যোগাতো, মানুষের চিত্তে আনন্দ দিত, পাশাপাশি নানা বিষয়ে শিক্ষা দিত। সে কৃষি ক্ষেত্রে হোক, কৃষি, স্বাস্থ্য বা বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে বেতার বিভিন্ন অনুষ্ঠান মালার মাধ্যমে মানুষকে সচেতন করতে, শিক্ষা দিয়ে থাকে। সব থেকে বড় কথা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিনিয়ত দুর্যোগ মোকাবেলা করে চলতে হয়। এই দুর্যোগ প্রবণ এলাকায় বেতারের ভূমিকা অপরিহার্য। দুর্যোগের পূর্বাভাস মানুষকে সচেতন করে, মানুষকে আসলে এই দুর্যোগ থেকে রক্ষা করে বেতার থেকে সম্প্রচারিত সংবাদ বা ঘোষণাগুলি। কাজে সেদিক থেকে বেতার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে থাকে। যে কোনো শিক্ষামূলক অনুষ্ঠান বেতার সম্প্রচার করলে মানুষ তা গ্রহণ করে, শোনে এবং সেখান থেকে নিজের জীবনকে অর্থনৈতিকভাবে উন্নত করতে সহায়তা পায়। বেতার সেই সহায়কের ভূমিকা পালন করে। তাই আমাদের জীবনে বেতারের গুরুত্ব অপরিসীম। কাজে বেতারের সকল কর্মকর্তা, কলা কুশলী সকলকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এই হীরক জয়ন্তী উপলক্ষে। বর্তমানে আমাদের বেতার যে পর্যায়ে এসেছে, অনেক নানা চড়াই উতরাই পার হয়ে ৭৫ বছর পূর্ণ করেছে। এই ৭৫ বছরে বেতারের যখন থেকে শুরু, বারবার যেমন পরিবর্তন এসেছে, রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে বেতারের নাম এবং আঙ্গিকেও পরিবর্তন এসেছে, এটা তো বাস্তবতা। আপনারা জানেন যে ১৯৭০-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ যখন জয়লাভ করলো এবং পাকিস্তানি হানাদার বাহিনী তখন ক্ষমতা দেয়নি,
জাতির পিতা যখন আন্দোলন শুরু করলেন এবং সেই ঐতিহাসিক ৭ই মার্চ তিনি সরোয়ার্দী উদ্যানে যখন ভাষণ দিলেন, কথা ছিল সেই ভাষণ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে, কিন্তু সেই সময় পাকিস্তানি সামরিক জান্তা ইয়াহিয়া খান এই ভাষণ সম্প্রচার করতে দেয়নি। সেই সময় বেতারে কর্মকর্তা, কলা কৌশলী যারা ছিলেন, তারা একটা সাহসী ভূমিকা নিয়েছিলেন। তারা বেতারের সকল সম্প্রচার বন্ধ করে দিয়েছিলেন। সেই সময় এই ভূমিকা নেওয়া, এটা আমাদের স্বাধীনতা সংগ্রাম বা মুক্তিযুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং বেতারের সেই সময় যারা কলা কৌশলী এবং কর্মকর্তা, তারা যখন এই পদক্ষেপ নিলেন এবং বেতার কার্যক্রম বলতে গেলে একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল বন্ধ হয়ে, কারণ বাঙালিরা তখন আর বেতার চালাচ্ছিল না, তাহলে উর্দু ভাষাভাষীরা কি বলবে? আর তারা যা বলবে তখন বাংলাদেশের মানুষ তো কিছু বুঝবে না, উর্দুতে কেয়া হায় কুয়া হায় করতে করতে শেষ হয়ে যাবে। এইরকম একটা পরিস্থিতিতে তখন পাকিস্তানি সরকার বাধ্য হলো ৮ই মার্চ বঙ্গবন্ধু সেই ৭ই মার্চের ভাষণ সরাসরি সম্প্রচার করতে। আমি বেতারের সেই সময় এই ভূমিকার জন্য তখন যারা পদক্ষেপ নিয়েছিলেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে হয়তো অনেকেই বেঁচে নাই, অনেকেই আছেন, তাদের কথা সবসময় আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, কারণ এই সম্প্রচারই আমাদের জাতীয় জীবনে বঙ্গবন্ধুর যে অসহযোগ আন্দোলনের ডাক, তা যেমন সকল মানুষের কাছে পৌঁছে দিয়েছিল এবং বঙ্গবন্ধু যে আহ্বান দিয়েছিলেন সেই ভাষণে, যুদ্ধের জন্য প্রস্তুত হবার আহ্বান, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার আহ্বান, অর্থাৎ একটা গেরিলা যুদ্ধের প্রস্তুতি গ্রহণের সেই আহ্বান পৌঁছে গিয়েছিল বাংলার আনাচে কানাচে, যা বাংলার মুক্তিকামী মানুষকে প্রেরণা দিয়েছিল এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে এই ভাষণ যেভাবে উদ্বুদ্ধ করেছিল। প্রত্যেকটা এলাকায় যে সংগ্রাম পরিষদ গড়ে তোলা এবং মুক্তিযুদ্ধ করবার জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া, সেই নির্দেশনাও পেয়েছিল এদেশের মানুষ ওই ভাষণের মধ্য দিয়ে। সেদিক থেকে তাকাতে গেলে বেতার আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অঙ্গ। এখানে একটি কথা আমি বলতে চাই, 1961 বা 62 সাল আমরা চট্টগ্রাম গিয়েছিলাম। চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ছিলেন আব্দুল আজিজ সাহেব। আজিজ কাকা সবসময় খুব সংগ্রামী ছিলেন এবং আসলে বাঙালির আলাদা যে একটা ভূখণ্ড দরকার, স্বাধীনতা দরকার, এটা কিন্তু জাতির পিতা সবসময় উপলব্ধি করেছেন এবং সেইভাবেই তিনি কিন্তু সংগ্রাম করেছেন। এবং আপনারা জানেন যে 1956 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, বঙ্গবন্ধু 57 সালে মন্ত্রী সভা থেকে পদত্যাগ করে সংগঠন গড়ে তোলার কাজে তিনি নিয়োজিত হন। 58 সালে মার্শাল হয়। তখন থেকেই তার চিন্তা ছিল যে এই পাকিস্তানি দেশটাতে থাকা যাবে না, তাই একটা প্রস্তুতি ভিতরে ভিতরে সবসময় তিনি নিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা কিভাবে আনবেন, এবং তার যা সহকর্মীরা অত্যন্ত ঘনিষ্ঠ, তাদেরকে নিয়ে সেই প্রস্তুতিও তিনি নিয়েছিলেন।
আমরা চিটাগাং যখন গেলাম, আমার এখনো মনে আছে, যখন টাইগার পাস আমরা দেখতে যাই, তখন আজিজ কাকা বলেছিলেন যে একদিন এই জায়গা থেকে আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হবে। আর কালুরঘাট বেতার কেন্দ্রের কাছে গিয়ে বলেছেন যে এই জায়গা থেকেই বাংলাদেশের স্বাধীনতা আমরা ঘোষণা করব, এখান থেকে এই স্বাধীনতা ঘোষিত হবে। এটা 1961 অথবা 62 সালের কথা। তখনও দেশে মার্শাল ল, কিন্তু সেই সময়ও কিন্তু, এবং রাজনীতি নিষিদ্ধ। বঙ্গবন্ধু কেবল কারাগার থেকে মুক্তি পেয়েছেন, এটা যতদূর সম্ভব 61 সালে হবে, তখন কেবল তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সেই সময় এই কথা আজিজ কাকা বলেছিলেন। আপনারা জানেন যে 1971 সালে 25শে মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর আঘাত হানে এবং নির্বিচারে গুলি করে গণহত্যা শুরু করে, জাতির পিতা স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন, যে ঘোষণা তখনকার ইপিআর, এখন যেটা বিজিবি অর্থাৎ বিডিআর পিলখানা, এই পিলখানা থেকে ওয়্যারলেসের মাধ্যমে এবং টেলিগ্রামের মাধ্যমে, টেলিপ্রিন্টারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে সেই বার্তা পৌঁছে দেওয়া হয়। এটা পূর্ব পরিকল্পিতভাবেই করা হয়েছিল। এই ঘোষণা বিডিআর ওয়্যারলেসের মাধ্যমে পৌঁছে যায় সীতাকুণ্ডে, সলিমপুরে, এবং সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে। এবং 26শে মার্চ দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান সাহেব, তিনি এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম জাতির জনকের সেই স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এরপর পর্যায়ক্রমিকভাবে একের পর এক এই ঘোষণা পাঠ হতে থাকে। এরপর অনেকেই পাঠ করেছেন, কিন্তু প্রথম ঠিক দুপুর 2:30টার সময় হান্নান সাহেব এই বেতার কেন্দ্র থেকে, এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই ঘোষণা তিনি পাঠ করেছিলেন। কাজী বেতারের যে গুরুত্ব, এই গুরুত্ব বলে শেষ করবার নয়। এবং এই বেতার কেন্দ্রকে তখন স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র হিসেবে নাম দেওয়া হয়। এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ওই সময় ওখানে যারা বেতারের যারা কলাকৌশলীরা ছিলেন, শিল্পী ছিলেন, প্রত্যেকেই এই সম্প্রচারটা তারা পরিচালনা করেন। আপনারা একটু আগে দেখেছেন যে আমরা বেতারের 10 জন সদ্য সৈনিককে সম্মাননা প্রদান করেছি। আপনারা বোধহয় জানেন না যে এই সিদ্ধান্তটা জাতির পিতাই নিয়েছিলেন, তা গেজেটও করেছিলেন, কিন্তু তিনি এই সম্মাননা হাতে তুলে দিয়ে যেতে পারেননি, কারণ 75-এ 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। 97 সালে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি দেব, কিন্তু যে কোনো ভাবেই হোক সেটা সম্ভব হয়নি। আমি অত্যন্ত আনন্দিত যে কাজটা জাতির পিতা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, গেজেটও করে গিয়েছিলেন, তার সেই অধুরা কাজটা আজকে আমি সম্পন্ন করতে পারলাম। সেই 10 জনকে আমরা সম্মাননা দিতে পারলাম। সেজন্য আমি বেতারের সকল যারা কর্মকর্তারা আছেন, এই আয়োজনটা করেছেন, এবং তথ্যমন্ত্রীকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এটা করতে পারলাম। কত কাজ বঙ্গবন্ধু করে গিয়েছিলেন।
সেটাই আমার মনে পড়ে। আমার মনে পড়ে স্বাধীনতা যখন বঙ্গবন্ধু ঘোষণা দিলেন, সে সময় আমরাও বঙ্গবন্ধুকে বন্দি করে নিল পাকিস্তানি হানাদার বাহিনী। আমার মা সহ আমাদেরকে বন্দি করে ধানমন্ডি 18 নম্বর রোডের বাসায় রাখা হয়েছিল। আমরা এর আগে যখন বাসা থেকে বের হই, কোনো কিছু না নিলেও একটা রেডিও হাতে নিয়ে আমরা বেরিয়েছিলাম। আমরা বের হওয়ার সময় রেহানা তখন খুবই ছোট, সে তাড়াতাড়ি ওই ট্রানজিস্টারটা হাতে নিয়ে যায়। আর কোনো কিছু নেবার তাগাদা অনুভব করিনি, তখন ওই একটা ট্রানজিস্টার, এটাই ছিল আমাদের সম্বল। এবং বন্দিখানায় প্রতিনিয়ত ওই ট্রানজিস্টারে ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সংবাদ শোনা, এটা একটা নিয়মিত বিষয় ছিল। এবং এই বেতারই আপনারা জানেন যে সারা বাংলাদেশে যুদ্ধরত আমাদের মুক্তিকামী মানুষ বা রণাঙ্গনে যারা যুদ্ধ করছেন তাদের কাছে সমস্ত বার্তা পৌঁছে দিত। রণাঙ্গনের খবর, মুক্তিযুদ্ধে মানুষকে আরো উদ্দীপ্ত করবার জন্য গান পরিবেশন, নাটক পরিবেশন, চরমপত্র, জল্লাদের দরবার, নানা ধরনের অনুষ্ঠান প্রচার করা হতো। এই প্রচারণা, সেই চরমপত্র, এটা এত বেশি জনপ্রিয় ছিল। সাথে সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অনেক মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বার্তা এখান থেকে প্রচার করা হতো। বঙ্গবন্ধুর ৭টি বার্তার ভাষণ অংশ বিশেষ নিয়মিত প্রচার করা হতো, যা মুক্তিকামী যুদ্ধরত রণাঙ্গনের যারা সৈনিক এবং দেশের ভিতরে যারা বন্দী তাদেরকে প্রেরণা যোগাত, শক্তি যোগাত। অন্তত আমি নিজেকে এটা বলতে পারি যে আমরা প্রতিনিয়ত ওই পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বন্দি করে রাখলেও আমরা তাদের কখনো ভয় করতাম না। এই রেডিও ফুল ভলিউমে আমরা এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারণা যতক্ষণ প্রচার হতো আমরা এটা শুনতাম। এর শোনার মধ্য দিয়েই আমরা যেন বেঁচে থাকার একটা অবলম্বন পেতাম। এবং আমি জানি আমার মতো সারা বাংলাদেশের জনগণ যখন ওই হানাদার বাহিনীর হাতে অবরুদ্ধ মানুষকে প্রেরণা জুগিয়েছে এই বেতার। কাজে আজকে আমরা স্বাধীনতার ক্ষেত্রে এই বেতারের বিরাট ভূমিকা রয়েছে। সত্য নির্বাচিত জনপ্রতিনিধিরা 10 এপ্রিল সরকার গঠন করে, 17 এপ্রিল শপথ গ্রহণ করে এবং মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। সেই সরকার যখন গঠন করা হয়, স্বাধীন বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। এই স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং তাদের সকল কর্মকাণ্ড, যত নির্দেশনা, যা কিছু এই বেতারের মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতেন। কাজে আমাদের মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতা অর্জনে এবং বিজয় অর্জনে বেতারের বিরাট ভূমিকা রয়েছে। স্বাধীনতার পর বেতারকে নতুনভাবে বাংলাদেশ বেতার নাম দিয়ে পরিচালনা শুরু হয়। অত্যন্ত দুঃখের বিষয়, 75 জাতির পিতাকে যখন নির্মমভাবে হত্যা করা হলো, এরপর আপনারা একটু স্মরণ করে দেখেন যে বেতারের নাম বাংলাদেশ বেতারের পরিবর্তে রাখা হলো ঠিক পাকিস্তানি কায়দায়। যেমন রেডিও পাকিস্তান বলে, তখন বলা হলো রেডিও বাংলাদেশ।
অর্থাৎ জাতিপিতাকে হত্যার পর যখন হত্যাকুশ ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে জিয়াউর রহমান ক্ষমতা দখল করল, একজন মিলিটারি ডিক্টেটর, একাধারে সেনাপ্রধান, আর একদিকে উনি নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিলেন, দিয়েই সমস্ত নাম পরিবর্তন করে দেওয়া হলো। তখন রেডিও মানে পাকিস্তানের মতো রেডিও বাংলাদেশ নাম দেওয়া হলো, কারণ ওই পাখিদের প্রেম আর উনি ছাড়তে পারেন নাই। যদিও নিজেকে মুক্তিযোদ্ধা যতই বলুক, কিন্তু দেখা গেল ওই পাকিস্তানিদের অনুসরণ করাটাই যেন ছিল তাদের একটা চরিত্র। এটাই হচ্ছে সব থেকে দুঃখজনক, যে সমস্ত মানে মুক্তিযুদ্ধের গানগুলি সেখানে প্রচার করা হতো না, বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধ ছিল, স্বাধীনতার কথা বলাও যেন একটা মহা অপরাধের বিষয় ছিল। এইভাবেই চলছিল। 21 বছর পর যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে 96 সালে, আমরা আবার বেতারের সেই গৌরব ফিরিয়ে আনি, আবার বাংলাদেশে বেতার নাম দিয়ে, বাংলাদেশ বেতার নাম দিয়ে আমরা তা পরিচালনা শুরু করি, যার সাথে আমার স্বাধীনতার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আমি পরাজিত শক্তির দেয়া নাম নেব কেন? পরাজিত শক্তির দেয়া নাম আমরা কেন নেব? আমরা তো যুদ্ধে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি, আমরা সেই নাম ধারণ করে চলব। যাক, আমরা এটিও বলবো যে আমরা দেখেছি বেতার আবহমান কাল থেকে আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের সাহিত্য সব এবং জীবনে চলার পথের প্রতিটি ক্ষেত্রে বিরাট অবদান রেখে যাচ্ছে। আমরা এটাই চাই যে বেতার আমাদের অনেক দিয়েছে এবং ভবিষ্যতে আরো দেবে। আরো আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমরা এই বেতারকে গড়ে তুলতে চাই। ইতিমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে আপনারা জানেন যে প্রায় 10,000 সঙ্গীত শিল্পী, 3,000 নাট্যশিল্পী, 800 উপস্থাপক বা উপস্থাপিকা, 4,000 শিশু কিশোর, 800 কলাকুশলীদের প্রতিভা বিকাশের সর্ববৃহৎ গণমাধ্যম বাংলাদেশ বেতার। এই প্রতিষ্ঠান অসংখ্য গুণী দরিদ্র অবহেলিত বয়োবৃদ্ধ শিল্পী বেঁচে থাকার ন্যূনতম অর্থ যোগান দিয়েছে। কাজী বাংলাদেশ বেতারের গুরুত্ব অনুধাবন করে স্বাধীনতার পরপরই জাতিপিতা এই প্রতিষ্ঠানের কার্যকারিতা আরো বৃদ্ধি করার পদক্ষেপ নিয়েছিলেন এবং বহির্বিশ্বে 6টি ভাষা অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেন এবং 74 সালে ঢাকার অদূরে কবিরপুরে শর্ট ওয়েভ কেন্দ্র স্থাপনের জন্য বাংলাদেশ বেতারকে 604 একর জমি বরাদ্দ দেন। আমরা 96 সালে যখন সরকার গঠন করি, সরকারে এসেই আমরা এই বেতারকে আরো গুরুত্বপূর্ণ করে গড়ে তোলার পদক্ষেপ নেই এবং ওই কবিরপুরেই আমরা জানেন যে সেখানে আমরা ট্রান্সমিশন অত্যন্ত আধুনিক শক্তি সম্পন্ন আধুনিক প্রযুক্তির ট্রান্সমিটার স্থাপন করা এবং নতুন শর্টওয়েভ প্রেরণ যন্ত্র, উপমহাদেশের প্রথম রোটেটেবল অ্যান্টেনা ওই কবিরপুরেই আমরা স্থাপন করেছিলাম, যে জায়গা বঙ্গবন্ধু দিয়ে গিয়েছিলেন সেখানেই, এবং যার ফলে আজকে বেতার প্রায় 6টি ভাষায় বেতারের অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে, যা পৃথিবীর প্রায় অর্ধেক অংশে পৌঁছাতে পারে বাঙালিরা যেখানে এই বেতার শোনার সুযোগ পায়। এবং 2009 সালে আমরা ধামরাই 1000 কিলোওয়াটের মহাশক্তি প্রেরণ কেন্দ্রে আধুনিক প্রযুক্তির ট্রান্সমিটার স্থাপন করেছি। ইতিমধ্যে আমরা একটা উদ্যোগ নিয়েছি বাংলাদেশে একটা স্যাটেলাইট স্থাপন করার। আমরা আকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করব এবং তার মাধ্যমে সম্প্রচার হবে এবং সেখানে বেতারও এই স্যাটেলাইটের মাধ্যমে তাদের সম্প্রচার পরিচালনা করতে পারবে, সেই সুযোগও এখানে থাকবে।
বাংলাদেশ বেতারের জন্য সেখানে দুটি চ্যানেল করবার সুযোগ রাখা হয়েছে, কারণ বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে করছি, এর জন্য স্যাটেলাইট একান্তভাবে প্রয়োজন। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট যা চলতি মেয়াদেই আমরা উৎক্ষেপণ প্রকল্প আমরা অনুমোদন করে দিয়েছি। বেতারকে আরো ডিজিটালাইজ করার পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে ইন্টারনেটের মাধ্যমে বেতার নতুন দুটি চ্যানেল অনুষ্ঠান প্রচার করছে। পাশাপাশি এখন মোবাইল ফোনেও এই চ্যানেল শোনার সুযোগ সৃষ্টি হয়েছে। এখন তো মানুষের হাতে হাতে মোবাইল ফোন। কাজে আমরা এভাবেই আমাদের বেতারকে আরো আধুনিক প্রযুক্তি সম্পন্ন করে ভবিষ্যতে গড়ে তুলব, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে বেসরকারি খাতে যে এতগুলি টেলিভিশন চ্যানেল দেখেন সেগুলি কিন্তু আওয়ামী লীগ সরকারই দিয়েছে। মোবাইল ফোন সকলের হাতে হাতে, এটাও কিন্তু আওয়ামী লীগ সরকারেরই দেওয়া। আমরা মোবাইল ফোনও যখন বেসরকারি খাতে উন্মুক্ত করেছি, টেলিভিশন করেছি, সেই সাথে বেতারও করেছি। বেসরকারি খাতে 28টি FM রেডিও চালু করবার অনুমোদন দেওয়া হয়েছে, 12টি ইতিমধ্যে চালু আছে। সেভাবেই আমরা ধীরে ধীরে বেতারকে আরো উন্নত করা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছি। তাছাড়া আমরা ইতিমধ্যে জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছি এবং তথ্য অধিকার আইনও আমরা পাশ করেছি। কাজে আমরা ইতিমধ্যে বেসরকারি মালিকানা FM কেন্দ্র স্থাপন ও পরিচালনা আইন 2014 প্রণয়ন করা হয়েছে। কাজে বেতারের যারা কর্মকর্তা, কর্মচারী, শিল্পী, কলাকৌশলী রয়েছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা যে ধারাবাহিকতা বজায় রেখে যাচ্ছেন, বেতারকে আরো আধুনিকায়ন করবার জন্য আপনারা আরো পদক্ষেপ নেবেন। সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা আমরা করে যাব। বাংলাদেশ বেতার আজকে তার কাজের স্বীকৃতির জন্য ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার পেয়েছেন। এ পর্যন্ত 46টি পুরস্কার ভূষিত হয়েছে। এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট AIBD এর ভাইস প্রেসিডেন্ট পদে 2012 থেকে 14 এবং 14 থেকে 16 দুই মেয়াদে বাংলাদেশ বেতার নির্বাচিত হয়েছে। এজন্য আমি বেতারের সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। আমি জানি যে আমাদের বেতারের কর্মকর্তা, কর্মচারী, কলাকুশলী তাদের নানা সমস্যা রয়েছে। আমি বলছিলাম ডিজিকে কিছু দাবি দেওয়া থাকলে বলেন, কিন্তু তার দাবি দেওয়ার কথা বলেননি। অত্যন্ত চালাকের সাথে কাজ করছেন আমি জানি। যাই হোক, আমি দাবি দেওয়ার জন্য না বলে আমি সমস্যাগুলি জানি, কারণ 97 সালের জন্য একটা কমিটি আমরা গঠন করেছিলাম এবং কিছু উদ্যোগও নিয়েছিলাম। তবে 5 বছর সময়ের মধ্যে আর তা সম্ভব হয়নি এবং পরবর্তীতে এসেও এ ব্যাপারে কিছু কাজ আমরা করেছি। আজকে আমি সেই জন্য বলতে চাই যে বাংলাদেশ বেতার টেলিভিশনের কর্মকর্তাদের জন্য সম্প্রচার ক্যাডার নামে একটা স্বতন্ত্র ক্যাডার করার দাবি আছে। এই বিষয়টা আসলে এর যৌক্তিকতাটা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা করেই এটা আমরা বিবেচনা করব। এর মাঝে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে যে পদোন্নতি যেটা দেওয়া হয়, এই পদোন্নতির ক্ষেত্রে উপসচিব থেকে তদূর্ধ্ব পদে তথ্য বেতারের কর্মকর্তাগণ প্রবেশ পদের আনুপাতিক হারে পদোন্নতি পাবেন, সেটা আমরা নিশ্চিত করব। আর বেতারের ডিজির যে পদটা, সে পদটা আমরা গ্রেড 1 এ উন্নীত করে দেব। আর বেতারের শিল্পীদের চাকুরি এটা পেনশনের আওতাভুক্ত করা হবে। কারণ আমাদের শিল্পীরা তারা পেনশন পাবেন না, চাকরি করে যাবেন, এটা কেমন করে হয়? পাশাপাশি শিল্পীদের সম্মানে
আসলে সম্মানের যে হার, এটা সত্যি বর্তমান যুগে লজ্জাজনক। এই সম্মানের হারও ইনশাল্লাহ আমরা বৃদ্ধি করে দেব। এই বিষয়গুলি আসলে আরো আগেই আমাদের করার কথা, আমাদের দেরি হয়ে গেছে। আর তাছাড়া আপনারা জানেন যে আমরা নতুন পে কমিশন করেছি। গ্রেডের বিষয়টা হলো যে আমরা আসলে গ্রেড এখন প্রায় 20টা গ্রেড এটাকে নতুন কমিশন কমিয়ে আনছে। কাজে এই বিষয়টা ওই পে কমিশনে কিভাবে করে ওটার উপরে ভিত্তি করেই আমরা করব। তবে পদোন্নতিটা যাতে হয় অবশ্যই সেই বিষয়টা বিবেচনা করা হবে। কাজে আর বাকিগুলি তো আমি বললাম, কারণ দাবি দেওয়া কিছু হয় না, যেহেতু উঠানো হয়নি, তো আমি নিজেই এটা পদক্ষেপ নিলাম। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ আমাদের চিত্ত বিনোদন, সংকট, দুর্যোগ মোকাবেলা, আমাদের মুক্তিযুদ্ধ, প্রতিটি ক্ষেত্রে বেতারের যে ভূমিকা রয়েছে, কাজী এই ভূমিকা অপরিসীম। আর বেতার, সত্যি কথা বলতে কি, সবসময় বেতারের সংবাদ পরিবেশন, এখানে অনেক সংবাদ শুনলে পরে অনেক বিস্তারিত সংবাদ পাওয়া যায়, যেটা কিন্তু আসলে টেলিভিশনের মাধ্যমে অতটা পাওয়া যায় না। এটা হলো বাস্তবতা। আর বেতারের বার্তা পৌঁছে যায় একেবারে প্রত্যন্ত অঞ্চলে। কাজে সেদিকে বেতারের যে গুরুত্ব, সে গুরুত্বটা নিশ্চয়ই আপনারা সব সময় অনুধাবন করবেন, এবং শিল্পী, কলা কৌশলী, কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা সেইভাবেই বেতারকে আরো আধুনিক প্রযুক্তি সম্পন্ন হিসেবে গড়ে তুলবেন। এক্ষেত্রে আমাদের সরকার যা যা সহযোগিতা দরকার আমরা তা করব। এই কথা বলেই আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি বাংলাদেশ বেতারের 75 বছর পূর্তি উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।